নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট হিস্ট্রি এমসিকিউ নিয়ে এসেছি ডিসকাস করার জন্য, যেগুলো আগামী আরআরবি এনটিপিসি এক্সাম এবং অন্যান্য এক্সামেও আসতে পারে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পার্মানেন্ট সেটেলমেন্টের প্রধান উদ্দেশ্য কি ছিল? পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। এর প্রধান উদ্দেশ্য ছিল রেভিনিউ কালেকশনকে স্থায়ী ও পূর্ব নির্ধারিত করা। তো অপশন এ, ইমপ্রুভ এগ্রিকালচার, এটা পরোক্ষভাবে কিছুটা প্রভাব ফেলেছিল, কিন্তু এটি মূল উদ্দেশ্য ছিল না, কারণ জমিদাররা কৃষকের উন্নতির চেয়ে রাজস্ব আদায়ে বেশি আগ্রহী ছিল। অপশন বি, ইনক্রিজ রেভিনিউ কালেকশন এফিসিয়েন্সি, এই অপশনটি সঠিক। ব্রিটিশ সরকার স্থায়ী বন্দোবস্ত চালুর মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব নির্ধারণ করে জমিদারদের উপর দায়িত্ব দেয় রাজস্ব সংগ্রহের। এম্পাওয়ার ফার্মার্স, এটা সম্পূর্ণ ভুল, কারণ এই ব্যবস্থায় কৃষকদের অধিকাংশ সময়ই জমিদারদের হাতে শোষিত হতে হতো। অপশন ডি, অ্যাবলিশ জমিদারি সিস্টেম, এটা একেবারেই ভুল, কারণ পার্মানেন্ট সেটেলমেন্টের মূল উদ্দেশ্য ছিল জমিদারি সিস্টেমকে প্রতিষ্ঠিত করা, অবলুপ্ত করা নয়। ভারতের অর্গানাইজড ন্যাশনাল মুভমেন্ট কোন ঘটনার মাধ্যমে হয়েছিল? ভারতের অর্গানাইজড ন্যাশনাল মুভমেন্টের সূচনা বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনের সময়কে, 1885 সালে। তাই প্রথম অপশনটি সঠিক। এটি ভারতের একটি সংগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে ভারতের নানা প্রদেশের প্রতিনিধিরা অংশ নিতেন। পার্টিশন অফ বেঙ্গল, এটি ছিল 1905 সালের ঘটনা, যা একটি বড় আন্দোলনের সূত্রপাত করলেও জাতীয় আন্দোলনের সূচনা নয়। রিভল্ট অফ 1857, যদিও এটিকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়, তবে এটি ছিল একটি অপ্রস্তুত এবং বিচ্ছিন্ন বিদ্রোহ। অ্যারাইভাল অফ মহাত্মা গান্ধী ইন ইন্ডিয়া, গান্ধীজি 1915 সালে ভারতে আসেন, তখন জাতীয় আন্দোলন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নন কোঅপারেশন মুভমেন্ট কিভাবে স্বদেশী আন্দোলনের থেকে আলাদা ছিল? নন কোঅপারেশন মুভমেন্ট 1920 সাল থেকে 1922 সাল ছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম বৃহৎ আন্দোলন। ইট হ্যাড এ ব্রডার ন্যাশনাল রিচ, এটা সঠিক উত্তর। এই আন্দোলনে সমগ্র ভারতবাসীকে অন্তর্ভুক্ত করা হয়, গ্রামাঞ্চল থেকেও মানুষ যোগ দেয়। ইট ওয়াজ মোর ভায়োলেন্ট, এটা ভুল। নন কোঅপারেশন ছিল একটি অহিংস আন্দোলন, বরং চৌরি চৌরা হিংসাত্মক ঘটনার জন্য গান্ধীজি এই আন্দোলন বন্ধ করে দেন। ইট ফোকাসড অন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটাও ভুল। এই আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জন করে নিজস্ব খাদি ব্যবহার। ইট সাপোর্টেড ব্রিটিশ ইনস্টিটিউশন, এটাও ভুল। এই আন্দোলনের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরি বর্জন করা হয়েছিল। 1757 সালে পলাশির যুদ্ধ ভারতের ইতিহাসে কি তাৎপর্য বহন করে? পলাশির যুদ্ধ হয়েছিল 23 জুন 1757। এটি ছিল ভারতের ইতিহাসে একটি মোড় ঘোরানো মুহূর্ত। এন্ড অফ মুঘল রুল, মুঘল সাম্রাজ্য আগেই দুর্বল হয়ে পড়েছিল, পলাশির সাথে এর সরাসরি কোনো সম্পর্ক নেই। স্টার্ট অফ ফ্রেঞ্চ ডমিনেন্স, এটিও ভুল। পলাশির পর ব্রিটিশরা ফরাসিদের ঔপনিবেশিক দৌড়ে হারাতে শুরু করে। বিগিনিং অফ ব্রিটিশ পলিটিক্যাল কন্ট্রোল, এটা সঠিক উত্তর। এই যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ব্রিটিশরা বাংলা শাসনে আধিপত্য বিস্তার শুরু করে। স্টার্ট অফ ইন্ডিয়ান রেভিলিয়ন, ব্রিটিশ বিদ্রোহটা শুরু হয় বহু পরে, 1857 সালে। সাইমন কমিশন কেন বয়কট করা হয়েছিল? সাইমন কমিশন 1927 সালে ভারতে আসে ভারতে সাংবিধানিক উন্নয়নের পর্যালোচনা করার জন্য। 1927। ইট ইনক্লুডেড ইন্ডিয়ান মেম্বার্স, এটি ভুল। এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। ইট রেকমেন্ডেড ইমিডিয়েট ইন্ডিপেন্ডেন্স, এটাও ভুল। এ ধরনের কোনো সুপারিশ ছিল না। ইট হ্যাড নো ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন, এটাই সঠিক উত্তর। যেহেতু এতে কোনো ভারতীয় মেম্বার ছিল না, এই কারণেই সাইমন গো ব্যাক আন্দোলন শুরু হয়। ইট সাপোর্টেড কংগ্রেস ডিমান্ডস, এটাও ভুল, বরং কংগ্রেস এর বিরোধিতা শুরু করে। সৈয়দ আহমদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? আলিগড় মুভমেন্ট ছিল ঊর্ধ্বগামী শিক্ষামূলক আন্দোলন, যার নেতৃত্ব দেন স্যার সৈয়দ আহমদ খান। তিনি মুসলিম সমাজের উন্নয়নের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন।
প্রমোট হিন্দু মুসলিম ইউনিটি, এটি ছিল পরোক্ষ ভাবনা, তবে মূল লক্ষ্য ছিল না। রিফর্ম মুসলিম এডুকেশন, এটা সঠিক উত্তর। তিনি মুসলিম সমাজে বিজ্ঞান মনস্কতা এবং ইংরেজি শিক্ষার প্রসারের লক্ষ্যে এই আন্দোলন শুরু করেন। প্রতিষ্ঠা করেন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটি পরবর্তীকালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পরিবর্তিত হয়েছিল। এস্টাবলিশ এ নিউ রিলিজিয়ন, এটা ভুল। তিনি শুধুমাত্র সমাজ সংস্কারের কথা বলেছিলেন, ধর্ম পরিবর্তনের নয়। লঞ্চ এ পলিটিক্যাল পার্টি, এটাও ভুল। এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষা, রাজনীতি নয়। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট ব্রিটিশ শাসনে কি প্রভাব ফেলে? রেগুলেটিং অ্যাক্ট 1773 ছিল ব্রিটিশ পার্লামেন্টের প্রথম উদ্যোগ ভারতীয় শাসনকে নিয়ন্ত্রণ করার। এই আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর সরাসরি নজরদারি আরোপ করে। তো অপশন এ অ্যাবলিশড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ভুল। কোম্পানি তখনও বহাল ছিল, বরং নিয়ন্ত্রণ করা হয়। এস্টাবলিশ সুপ্রিম কোর্ট এট ক্যালকাটা, এটাই সঠিক উত্তর। এই আইনের মাধ্যমে কলকাতায় 1774 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এম্পাওয়ার্ড লোকাল কিংস, এটা ভুল, বরং ভারতীয় রাজাদের ক্ষমতা কমানো হচ্ছিল। ইট ইন্ট্রোডিউস ইন্ডিয়ান মেম্বার্স ইন পার্লামেন্ট, এটা বহু পরে ঘটেছিল, এই আইনের অংশ নয়। নিম্নলিখিত কোনটি ডক্ট্রিন অফ ল্যাপসের সবচেয়ে উপযুক্ত ব্যাখ্যা? বন্ধুরা, ডক্ট্রিন অফ ল্যাপস ছিল লর্ড ডালহৌসির তৈরি করা একটি বিতর্কিত নীতি। এই নীতির মাধ্যমে যে সমস্ত ভারতীয় রাজ্যে উত্তরাধিকার সূত্রে কোনো পুরুষ সন্তান ছিল না, সেগুলো ব্রিটিশরা দখল করে নিত। তাহলে অপশন এ ট্যাক্স পলিসি ফর ইন্ডিয়ান স্টেটস, এটা ভুল। এটি ভূমি রাজস্ব বা কর সংক্রান্ত নীতি ছিল না। অপশন বি মিলিটারি স্ট্র্যাটেজি, এটি কৌশলগত দিক থেকে ব্যবহার হলেও সামরিক কৌশল বলা ঠিক হবে না। অ্যানেক্সেশন অফ স্টেটস উইদাউট মেল হেয়ার্স, এটা হচ্ছে সঠিক উত্তর। এই নীতির কারণে ঝাঁসি, সাটারা, নাগপুর সহ বহু রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে যায়। রিলিজিয়াস কনভার্সন অফ ইন্ডিয়ান রুলার্স, এটাও ভুল। এ ধরনের কোনো ধর্মান্তরণ নীতি ছিল না। ডান্ডি মার্চ কেন ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি মোড় ঘোরানো ঘটনা হিসাবে বিবেচনা করা হয়? বন্ধুরা, ডান্ডি মার্চ বা সল্ট মার্চ শুরু হয়েছিল 12 মার্চ 1930। এটি শুরু হয়েছিল গান্ধীজির নেতৃত্বে, যেটা ব্রিটিশ সল্ট লয়ের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ। তাহলে অপশন এ ইট লেড টু কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটা ভুল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল অনেক পরে, 1942 সালে। ইট ইউনাইটেড প্রিন্সলি স্টেটস, এটি এই মার্চের উদ্দেশ্য ছিল না। ইট শোকেসড সিভিল ডিসওবিডিয়েন্স, এটাই সঠিক উত্তর। এটি ছিল সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের সূচনা, যেখানে আইন অমান্য করে প্রতিবাদ জানানো হয়েছিল। ইট ওয়াজ সাপোর্টেড বাই ব্রিটিশ, এটাও ভুল। ব্রিটিশরা বরং এই আন্দোলন দমন করতে বহু নেতা গ্রেপ্তার করে। ক্যাবিনেট মিশনের ভূমিকা কি ছিল? ক্যাবিনেট মিশন 1946 সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল, যার লক্ষ্য ছিল ভারতের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা গঠন করা। অপশন এ ডিভাইড ইন্ডিয়া ইন্টু ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, এটা এই মিশনের কাজ ছিল না। বিভাজন আসে পরবর্তীতে 1947 সালে। প্রপোজ দি ফার্স্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটাও ভুল। তবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের প্রস্তাব এই মিশনের মাধ্যমে এসেছিল। অপশন সি প্রপোজ এ ফ্রেমওয়ার্ক ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, এটাই সঠিক উত্তর। মিশনটি একটি ফেডারেল কাঠামো এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের কথা বলে। পানিশ কুইট ইন্ডিয়া লিডার্স, এটাও একেবারে ভুল। এটি কোনো বিচার বা দণ্ড প্রদানের মিশন ছিল না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ।